শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান ক্লাস নিয়ে। আজ আমরা বিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব এবং সেটা কোষ নিয়ে। তো আমাদের আজকের পাঠটা কি হলো? কোষ। দেখো, পাঠে মনোনিবেশ করার আগে আমি একটুখানি বলি, যেহেতু আমরা এখন করোনায় আক্রান্ত বিশ্বে ঘরে বসে আছি, তো এই অবস্থায় দেখো মানুষের ব্রেনটা কিন্তু সবসময় কী চায়? কাজ করতে চায়। আর অলস মস্তিষ্ক সে নানাবিধ চিন্তা চেতনায় ব্যস্ত থাকে। তো এই সময় আমরা পড়াশোনার দিকে যতটা আগ্রহী না, ততটা বেশি আমরা খেলাধুলা বা অন্য কাজে আমরা আগ্রহী বেশি। এই সময় জন্য আমাদের সতর্ক থাকতে হবে। কোনো বন্ধু, এমন কোনো বন্ধু যেন আমরা না জুটাই আমাদের জীবনে, যা আমি বিপথে চলে যাচ্ছি। মাদকাসক্তটাই দেখো বেশি করে আমাদেরকে কি করে? ভুল পথে নিয়ে যায়। বন্ধু বান্ধব, এই তোমাদের যে উঠতি বয়স, এখন এই বয়সে আমরা কিন্তু এই ভুল পথটাই বেছে নিই বেশি। এবং এই মাদক দ্রব্য সেবনে অনেকের সাথে তোমাদের কী হবে? আয় না, একটু মদ খাই, এই সামান্য একটু একটা পান খাই, তার ভিতরে কিছু জর্দা ফর্দা দিয়ে এইগুলো সেবন করি। তো কী হয়? একটা সিগারেট এক মিনিট টানলে কী হবে? এই যে মাদক দ্রব্যগুলো সেবনে কী হয়? আমাদের সবচেয়ে যে পড়ালেখার বিষয়টা আমাদের কী করে? আমাদের মস্তিষ্ক, স্মরণ শক্তি বা মনোযোগ সব কিছুই নষ্ট করে দেয়। মাদক দ্রব্যের ভিতরে দেখো ইয়ামা আছে, গাঁজা আছে, তারপরে আর কি আছে? মদ, আমি যেগুলো বললাম। তো এইগুলো আমি যদি গাঁজা পান করি, গাঁজা টানি, তাহলে কী হবে? আমার ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমার লোপ পেয়ে যাবে। আমি যদি মদ পান করি তাহলে কী হবে? আমার সিগারেট পান করি তাহলে আমার ফুসফুসে কী হবে? ক্যান্সার হবে। তো এই মাদক দ্রব্য সেবন থেকে আমরা বিরত থাকবো। মাদক দ্রব্য যেমন সমাজকে সামাজিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে সব কিছু ক্ষতি সম্মুখীন হতে হয় মাদক দ্রব্য সেবনে। তাই আমরা সমাজকে, সুস্থ সমাজে আমরাও বেড়ে উঠবো, সবাইকে সুস্থ সমাজে বেড়ে ওঠার সহায়তা করব, মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকব। এবার আমি আমার পাঠে আসছি। আমাদের আলোচ্য বিষয় ছিল কি নিয়ে আমি আলোচনা করব? কোষ। তাহলে কোষ কি আমাদের আগে জানতে হবে। কোষটা কি? কোষ কিন্তু খালি চোখে দেখা যায় না। তাহলে জীবদেহে দেখো কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বক্সের ন্যায় বস্তু নিয়ে গঠিত। এই কোষ, এই বক্সগুলো একটার পর একটা সজ্জিত হয়ে জীবদেহ গঠন করে। একটি জীবদেহ, এই বক্স একই ধরনের, এদের কার্যকলাপও একই ধরনের, তাই এদেরকে গঠন ও কাজের একক বলা হয়। আর এদেরকে বলা হয় কোষ। তাহলে কোষ কি আমরা জানলাম। কোষ হলো জীবদেহে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বক্সের ন্যায় বস্তু নিয়ে জীবদেহ গঠিত। এই বক্সগুলো একটির উপর একটি সজ্জিত হয়ে জীবদেহ গঠন করে। আর প্রত্যেকটি জীবের এই বক্স একই ধরনের, এদের গঠন ও কাজের, তাই সেই কারণে এদেরকে গঠন ও কাজের একক বলা হয়। আর এরাই কি নামে পরিচিত? এরা হলো কোষ নামে পরিচিত। যেমন দেখো, তোমরা এই ক্লাসরুমে বসে আছো বা ক্লাস যেখানে করো, এখন তো বসে নেই, কিন্তু তোমার বাড়িতেও বসে আছো, পাকা ঘর তোমার। তো ওই পাকা ঘরে দেখো ইট দিয়ে, সিমেন্ট দিয়ে একটার পর একটা ইট সাজিয়ে দেয়াল কি করেছে? দেয়াল তুলেছে।
দেয়ালটাকে আমি কি করেছি, পরে প্রথমে হোয়াইট সিমেন্ট দিছি, তারপরে আমি রং করেছি, কিন্তু করার পরে আমার কিন্তু ওই ইটগুলোকে আমি দেখতে পাচ্ছি না। একটার পর একটা ইট দিয়ে সাজিয়ে তবে না আমি ওই দেয়ালটা তুলেছি। এবং ওই আমাদের শরীরটাও ঠিক ওই রকম একটির পর একটি ওই বক্স দিয়ে সাজায়ে তারপরে আমার জীবদেহটা গঠন করা হয়েছে। তো বাইরে থেকে যেমন আমি দেয়ালের ভেতরে ইটটা দেখতে পাচ্ছি না, তেমনি করে আমি আমার দেহের কোষ তো এইভাবে আমি দেখতে পাবো না। এই কোষটা দেখতে পাবো কিসের মাধ্যমে? অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এই কোষটাকে আমি দেখতে পাবো। তাহলে আমি কোষটাকে, এই কোষ আবার দেখো প্রথমে কে আবিষ্কার করেছিল? ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক। এই কোষ আবিষ্কার করেছিল ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক। তিনি 1665 সালে এই কোষটা 1665 সালে তিনি এই কোষটা আবিষ্কার করেন। তো কিভাবে তিনি এই কোষটা আবিষ্কার করেন? একজন বিজ্ঞানী তো বিভিন্ন বিষয় নিয়ে তাদের চিন্তা চেতনা থাকে, তারা একটা জিনিস পেলে তা গবেষণা করে। তো তিনি একটা বোতলের, যে আমরা বোতলে দেখো যে বোতলের সিপি উপরে যে মুখটা থাকে, সিপি পরীক্ষা করে দেখেন কি ওর ভিতরে মৌচাকের ন্যায়, মৌচাক তোমরা মৌমাছিতে যে মৌচাক তৈরি করে আমরা মধু খাই, সে মৌচাকের ভিতরে দেখেন এরকম অসংখ্য কোষ, ছোট্ট 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 প্রকোষ্ঠ বলে, মানে ঘরের মতো এরকম আছে। তো তিনি ওই সিপি পরীক্ষা করে দেখেন কি ওর ভিতরে মৌচাকের ন্যায় কতগুলো বক্স পরপর সাজানো আছে। এইগুলোকে তিনি কি করেছেন? এইগুলোকে তিনি কোষ নামে অভিহিত করেছেন। তো এই কোষগুলো যেহেতু সিপি একটা কি জড় বস্তু না, ওর কি জীবন আছে? না, জীবন নেই। তাই এই কোষগুলো ছিল মৃত। জীবন্ত কোষে কিন্তু কি থাকে? জীবন্ত কোষে প্রোটোপ্লাজম থাকে। তো কোষ নিয়ে আমি তোমাদের আজকে ছোট্ট একটা ক্লাস নিলাম কোষের। শুধু আমি কোষ কাকে বলে, কোষটা কেমনভাবে থাকে, এটা নিয়ে আমি আলোচনা করলাম। এই কোষগুলো পরবর্তী কোষের প্রকারভেদ, তারপরে কোষ, জীব কোষ আছে, প্রাণী কোষ আছে, উদ্ভিদ কোষ আছে জীবের ভিতরে, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আমি আবারও একটু তোমাদের কাছে বলি, জীব দেহ কতগুলো কোষ কাকে বলে? কোষ ছিল জীব দেহ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বক্সের ন্যায় বস্তু নিয়ে গঠিত। এই বক্সগুলো একটির উপর একটি সজ্জিত হয়ে জীবদেহ গঠন করে। এদেরকে, এই জীবদের প্রত্যেকটি বক্সই কি ছিল? একই ধরনের, তাই এদেরকে গঠন ও কাজের একক বলা হয়। আর এরাই কি ছিল? এরাই কোষ নামে পরিচিত। আচ্ছা, জীব কোষের প্রকারভেদ। জীব কোষের নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে কোষকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? কোষকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। এবার আসি আমরা জীব কোষের
প্রকারভেদ। জীবকোষের নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতি ভিত্তিতে কোষকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো আদি কোষ, আরেকটা হলো প্রকৃত কোষ। তাহলে কি হলো, আমরা কোষকে কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। একটা হলো আদি কোষ আর হলো প্রকৃত কোষ। আদি কোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ব্যাকটেরিয়া। আদি কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে। প্রকৃত কোষে তাদের কাজের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায়, যথা দেহকোষ ও জনন কোষ। তাহলে আদি কোষে আবার আদি কোষটা কি? আদি কোষের হলো কোষের নিউক্লিয়াসের আবরণ থাকে। আর প্রকৃত কোষে তাদের কাজের ভিত্তিতে প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো দেহকোষ, আরেকটা হলো জনন কোষ। দেহকোষের তাহলে দেহকোষের প্রকৃত প্রথমে আমি কোষের প্রকারভেদ পেলাম 2 ভাগে, আদি কোষ আর প্রকৃত কোষ। এবার প্রকৃত কোষকে আবার আমি পেলাম 2 ভাগে, দেহকোষ আর জনন কোষ। তা দেহকোষের দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। দেহকোষটা কি করে? দেহের গঠন ও বংশবৃদ্ধিতে অংশগ্রহণ করে। এসব কোষ বিভাজনে জীবের দেহে বিভিন্ন প্রকার আকৃতির কোষ দেখা যায়। আর জনন কোষের কাজ হলো জীবের প্রজননে অংশ গ্রহণ করা। তাহলে দেহকোষ হলো দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে, সেটাই হলো দেহকোষের কাজ। আর জনন কোষের কাজ হলো জীবের বংশ বৃদ্ধিতে অংশগ্রহণ করা, অর্থাৎ সহায়তা করা। তো জীবের আজকে আমরা কি আলোচনা করলাম? প্রথমে কোষ কাকে বলে জানলাম, কোষটা কেমনভাবে শরীরে জীবদেহে থাকে সেটাও জানলাম, আর জানলাম জীবকোষের প্রকারভেদ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে এই যেটুকু আছে এটুকু সুন্দর করে 2-3 বার পড়বে ভালো করে, তাহলে এর থেকে যে প্রশ্নগুলো দেওয়া হবে তোমরা নিশ্চয়ই পারবে। আর আগামী ক্লাসের জন্য জীবকোষের গঠন সম্পর্কে আমি জীবকোষের গঠন তোমাদের দেখাবো এবং সে বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা বাড়িতে তোমরা কোষ কাকে বলে এটা পড়বে এবং কোষের প্রকারভেদ, কয় প্রকারভেদ পেলাম, প্রতিটা প্রকারভেদের আবার কি কি কাজ আছে সেগুলো জানলাম, সেগুলোও তোমরা পড়বে। আর আগামী ক্লাসের জন্য তোমরা একটা জীবকোষের, প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের যে প্রকারভেদ আছে আমি সেগুলো আলোচনা করব তোমাদের সাথে। তোমরা একটু বাড়িতে বিশদভাবে পড়বে।
তো সবাই তোমরা, আজ আমি এই পর্যন্ত ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো। করোনায় বাইরে যখন আসতে হবে, ঘরে যেই আমরা হাত ধোবো আর সামাজিকভাবে দূরত্ব বজায় রেখে চলবো। একে অপরের সাথে কী করবো, দূরত্বটা বজায় রেখে কথা বলবো এবং চলবো। আর নিজেও ভালো থাকবো আর অন্যকে ভালো থাকতে সাহায্য করবো। ধন্যবাদ সবাইকে।